আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় ট্যাক্সেশন ইন বাংলাদেশ। ট্যাক্সেশন ইন বাংলাদেশ সাবজেক্টটি আমাদের প্রভাষক নিবন্ধন হিসাব বিজ্ঞান বিষয়ে রয়েছে এবং বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে রয়েছে, বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছে। আজকের ম্যাথটি একটি গুরুত্বপূর্ণ ম্যাথ। সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নোট 1, অনেকের সমস্যা হচ্ছে এনটি নিয়ে। যদি আমরা কর আয় বর্ষ এবং কর বর্ষ কোনটা লিখবো এটি নিয়ে আমাদের কনফিউশন কাজ করছে। আশা করি এই ভিডিওটি দেখার পরে কনফিউশন দূর হবে। যদি অঙ্কে 2000 যদি অঙ্কটি 2023 সালের 30শে জুন তারিখে সমাপ্ত হয়, 30শে জুন তারিখে সমাপ্ত হলে আয় বর্ষ দিব আমরা 2022 2023, কর বর্ষ দিব 2023 2024। এবং যদি এই অঙ্কটি 2024 সালের 30শে জুন তারিখে সমাপ্ত হয়, 2023 সালে হলে আমরা এটা দিব 2024 সালে 30শে জুন তারিখে সমাপ্ত হলে আয় বর্ষ দিব 2023-24 এবং কর বর্ষ লিখবো আমরা 2024-25। এটা একটু অবশ্যই আমরা প্রশ্নে খেয়াল করব, আমাদের প্রশ্নটি কত তারিখে শেষ হয়েছে। আমরা একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। দেখেন এই ম্যাথটি করলে ক্লিয়ার হয়ে যাবেন। এই গত ক্লাসে আমরা একটি ম্যাথ নিয়ে আলোচনা করেছি। যারা ওই ভিডিওটি দেখেননি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সকল ভিডিও দেওয়া থাকবে, আপনারা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। সমস্যা 2, মিস সাথী একটি বেসরকারি কোম্পানিতে 20,000 টাকা বেতনে চাকরিতে যোগদান করেন। তার ইনক্রিমেন্টের হার হচ্ছে 1,000 টাকা। 10 বার ইনক্রিমেন্ট দেওয়া হবে। ইনক্রিমেন্ট দেওয়ার পরে তার মূল বেতন হবে 30,000 টাকা। 20,000 টাকাতে চাকরিতে যোগদান করেন। প্রতি আহ, প্রতি বছরে 1,000 টাকা করে ইনক্রিমেন্ট পাবে। এভাবে 10 বার ইনক্রিমেন্ট পায় তার বেতন দাঁড়াবে হলো শেষে 30,000 টাকা। এই বেতন স্কেলে চাকরি করেন 2023 সালের 30 জুন। এই যে 2023 সালের 30 জুন আমাদের অঙ্কটা শেষ হয়েছে। 2023 সালের 30শে জুন তারিখে তার মূল বেতন ছিল 25,000 টাকা। 2023 সালের 30 জুন তারিখে তার মূল বেতন ছিল 25,000 টাকা। বেতন বৃদ্ধির তারিখ 1 জানুয়ারি। এটা একটু অবশ্যই আমরা ভালোভাবে খেয়াল করব। বেতন বৃদ্ধির তারিখ আমাদের জানুয়ারি যে কোনো মাসের প্রথম তারিখ হতে পারে, 10 তারিখে হতে পারে, 15 তারিখে হতে পারে, 12 তারিখে হতে পারে বা অন্য যে কোনো তারিখে হতে পারে। আমরা আজকে মাসের প্রথম তারিখ নিয়ে আলোচনা করব। নেক্সট ভিডিওতে আমরা যে কোনো তারিখ থাকলে কিভাবে করব এটা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। নেক্সট ভিডিওটি পরবর্তী ভিডিওটি দেখার জন্য সবার কে আমন্ত্রণ করা হইল। চিকিৎসা ও আপ্যায়ন ভাতা হিসেবে তিনি মাসিক 3,000 টাকা, 2,000 টাকা প্রাপ্ত হন। উৎসব বোনাস হিসেবে তিনি 2 ঈদে 1 মাসের মূল বেতনের সমান একটি করে 2টি বোনাস পান। আহ, মিস সাথী মিস সাথী কে ভাড়ামুক্ত একটি সুসজ্জিত বাড়ি দেওয়া হয়, যেটার ভাড়া মূল্য 93,000 টাকা। তাকে পূর্ণকালীন ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি গাড়িও প্রদান করা হয়। তিনি তার মূল বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা দেন। তার নিয়োগকর্তাও সমপরিমাণ অর্থ উক্ত তহবিলে জমা করেন। উক্ত বছরে তার বিনিয়োগ ও খরচ ছিল নিম্নরূপ: পারিবারিক খরচ 2 লক্ষ টাকা, জীবন বীমা সেলামি পলিসির মূল্য 4 লক্ষ টাকা, আর প্রিমিয়াম হচ্ছে আমাদের 50,000 টাকা। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান 10,000 টাকা। তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয় 20,000 টাকা। অতালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয় 15,000 টাকা।
তারপরে দান 10,000 টাকা, বই ক্রয় 5,000 টাকা, হজ স্কিমে জমা 1 লক্ষ টাকা, ডিপোজিট পেনশন স্কিমে জমা মাসিক 15,000 টাকা। 20/7/2023, 22-23 আয় বছরে মোট আয় ও কর দায় নির্ণয় করুন। এখানে আমাদের একটি বিষয় লক্ষ্য করতে হবে। ইনক্রিমেন্টের বিষয়টা আমাদের অবশ্যই ভালোভাবে খেয়াল করতে হবে। ইনক্রিমেন্টের আইটেমটা হচ্ছে আমাদের অঙ্কটি 2022 সালের 2022 সালে 2022 সালের জুলাই থেকে শুরু হবে। জুলাই, আগস্ট, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর। এভাবে জুলাই মাসে 6 মাস থাকবে, 2022 সালে 6 মাস থাকবে। আর 2023 সালের 30শে জুন তারিখে আমাদের অঙ্কটা সমাপ্ত হবে। 2023 সালের মধ্যে থাকবে আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এপ্রিল, মে, জুন। তাহলে আমাদের 2 বছর মিলে অঙ্ক হবে। তো অর্থাৎ 2023 সালের জুন মাসের 30 তারিখে আমাদের অঙ্কটা, জুনের 30 তারিখে আমাদের অঙ্কটা সমাপ্ত হবে। তাহলে এভাবে আমাদের অঙ্কটা দেওয়া থাকবে। তাহলে আমাদের এখানে যে বেতনটা দেওয়া ছিল, আমাদের বলছে 2023 সালে 30 জুন তারিখে তার মূল বেতন ছিল 25,000 টাকা। মানে এইখানে তার মূল বেতন ছিল হচ্ছে 25,000 টাকা। তাহলে আমাদের বেতন বৃদ্ধির তারিখ, বেতন বৃদ্ধির তারিখ হচ্ছে আমাদের জানুয়ারির 1 তারিখে। তাহলে জানুয়ারির 1 তারিখে আমাদের বেতন বৃদ্ধি পাবে হচ্ছে 1,000 টাকা। তাহলে মে মাসে আমাদের বেতন হবে 25,000 টাকা। তারপরে এপ্রিল মাসে বেতন হবে 25,000 টাকা। মার্চ মাসে হবে আমাদের 25,000 টাকা। ফেব্রুয়ারি মাসে হবে আমাদের 25,000 টাকা। তারপরে জানুয়ারি মাসে হবে 25,000 টাকা। তারপরে জানুয়ারি মাসে যেহেতু আমাদের 1,000 টাকা বাড়বে, 1,000 টাকা বাড়ানোর পরে 25,000 টাকা হবে। এখান থেকে এই পর্যন্ত আমাদের 25,000 টাকা হবে। তাহলে আমরা জানুয়ারি মাসে আমাদের 1,000 টাকা বাড়ানোর পর এত টাকা হবে। তাহলে ডিসেম্বর মাসে আমাদের বেতন হবে এই 25,000 টাকা থেকে। আমাদের যেহেতু 1,000 টাকা বাড়ানো হয়েছে জানুয়ারি মাসে, 1,000 টাকা আমাদের বিয়োগ করতে হবে। তাহলে 1,000 টাকা আমাদের বিয়োগ করার পরে আমাদের থাকবে হচ্ছে 24,000 টাকা। এই 24,000 টাকা আমাদের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বেতন হবে 24,000 টাকা। জানুয়ারি মাসে এসে আমাদের 1,000 টাকা বাড়ানো হবে। তাহলে 24,000 ছিল, এই 24,000 থেকে সাথে 1,000 যোগ করে 25,000 করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপ এবং ফেসবুক গ্রুপে জয়েন হবেন। আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট দিলে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলে ইনশাল্লাহ বুঝে দেওয়া হবে যদি কোনো সমস্যা থাকে। তাহলে আমরা এবার সমাধান করব ম্যাপটা। এই যে এভাবে করব, যে মিস সাথী, বর্ষ 2020, বর্ষ 2022, বর্ষ 2022-23, পর বর্ষ হচ্ছে 2023-24। চাকরি হতে আয়, তাহলে লিখবো বিবরণ টাকা, টাকা। চাকরি হতে আয় ধারা 32-34। তাহলে ধারাটা অবশ্যই ভালোভাবে খেয়াল করবো আমরা। চাকরি হতে আয় ধারা 32-34। মূল বেতন, তাহলে মূল বেতন আমাদের জুলাই বাইশ থেকে জুলাই 22 থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের মূল বেতন হবে হলো 25,000 টাকা। আমাদের জুলাই মাসে জুন মাসে 25,000 টাকা বেতন ছিল। 1,000 টাকা ইনক্রিমেন্ট দেওয়া হয়েছিল, এই জন্য 1,000 টাকা আমরা বাদ দিব। বাদ দেওয়ার পরে আমাদের থাকবে 24,000। তাহলে এই 24,000 হবে আমাদের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। প্রতি মাসে 24,000 টাকা পাওয়া যাবে। তাহলে 6 মাসে আমাদের কত টাকা হবে? 6 মাসে 24,000 গুণন 6, 1,44,000। জানুয়ারি থেকে জুন 2023-এ আমাদের জানুয়ারি মাসে যেহেতু ইনক্রিমেন্ট হবে, 24,000-এর সাথে আমাদের 1,000 যোগ করে 25,000।
জানুয়ারি থেকে জুন 6 মাস হবে 25,000 গুণন হচ্ছে 6, 1,50,000 টাকা। তাহলে আমরা মূল বেতন এই দুটি যোগ করে যেটা হবে এটাই হচ্ছে আমাদের মূল বেতন। এরপর আমরা যেটা লিখবো, এরপর আমাদের বলছে চিকিৎসা ও আপ্যায়ন ভাতা হিসেবে তিনি মাসিক 3,000 টাকা ও 2,000 টাকা প্রাপ্ত হন। চিকিৎসা ভাতা হিসেবে তিনি মাসিক 3,000 টাকা প্রাপ্ত হন। তাহলে চিকিৎসা ভাতা হিসেবে আমাদের যেটা প্রাপ্ত হয়েছে এটা আমরা লিখবো চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতা লিখবো আমরা হচ্ছে মাসিক 3,000, তাহলে লিখবো চিকিৎসা ভাতা 3,000 গুণন 12। চিকিৎসা ভাতা 3,000 গুণন 12, তাহলে আমরা সরাসরি লিখবো 36,000। আপ্যায়ন ভাতা আমাদের রয়েছে 2,000 টাকা, তাহলে লিখবো আপ্যায়ন ভাতা 2,000 টাকা মাসিক, তাহলে 2,000 গুণন হচ্ছে 12, 24,000 টাকা। এরপরে আমাদের রয়েছে উৎসব বোনাস। তাহলে আমাদের এখানে বলা আছে উৎসব বোনাস হিসাবে তিনি 2 ঈদে 1 মাসের মূল বেতনের সম পরিমাণ একটি করে বোনাস পান। একটি করে বোনাস পান। তাহলে একটি করে বোনাস পান আমরা এভাবে লিখবো উৎসব বোনাস। একটি লিখবো বেতন বৃদ্ধির পূর্বে, আরেকটি দিব আমরা বেতন বৃদ্ধির পরে। এখানে আমাদের টিকা আছে, এই টিকাটা অবশ্যই আমরা লিখে দিব। তাহলে আমাদের দুইটি যোগ করে হবে হচ্ছে 49,000 টাকা। তারপরে বলছে মিস সাথীকে আহ একটি সুসজ্জিত বাড়ি রয়েছে যেটার মূল্য হচ্ছে 96,000 টাকা। তাহলে আমরা লিখবো হচ্ছে আহ আবাসন সুবিধা। আবাসন সুবিধা সরাসরি দিয়ে দিব আবাসন সুবিধা 96,000 টাকা। আবাসন সুবিধা 96,000 টাকা। পরে বলছো তাকে পূর্ণকালীন ব্যবহারের জন্য একটি গাড়ি প্রদান করা হয়। যদি গাড়ি প্রদান করা হয়, এখানে আমাদের নিয়ম আছে, তাহলে আমরা নিয়মটা নোটে দেখবো। গাড়ি মোটর গাড়ির সুবিধা মাসিক হচ্ছে 10,000 টাকা করে। এভাবে আমরা পাবো হচ্ছে 10,000 গুণন 12, তাহলে আমাদের হবে 1,20,000। টিকাতে আমরা আরো বিস্তারিত আলোচনা করব, কখন 10,000 হবে বা কখন এর বেশি কম বেশি হবে এটা আমাদের টিকাতে আলোচনা করা হবে। তারপর আমাদের বলছে তিনি তার মূল বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা দেন। এটা আমাদের খেয়াল করতে হবে যে এই ব্যক্তি কোম্পানিতে চাকরি করেছে না সরকারি কর্মকর্তা না কোম্পানিতে চাকরিজীবী। সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে এই অনুমোদিত ভবিষ্যৎ তহবিল আসবে না। কোম্পানিতে চাকরি করলে কোম্পানির চাকরিজীবীর ক্ষেত্রে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলটা আসবে। তাহলে আমরা লিখবো যেহেতু কোম্পানির চাকরিজীবী, তাহলে আমরা লিখবো হচ্ছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান। আমাদের মূল বেতনের উপরে পার্সেন্টেজ হবে। মূল বেতন 2,94,000 গুণন হচ্ছে 10%, 19,400 টাকা। তাহলে আমরা এবার যোগ করব মোট প্রাপ্ত আয়। তাহলে মোট প্রাপ্ত আয় বের করলাম এত টাকা। তারপর মোট প্রাপ্ত আয় বের করার পরে আমাদের এখানে আরেকটু কাজ করতে হবে। তাহলে আরেকটু কাজ হচ্ছে আমাদের একটু ভালোভাবে আয়ত্ত রাখতে হবে। অব্যাহত প্রাপ্ত অংশ, অব্যাহত অব্যাহতি প্রাপ্ত অংশ ষষ্ঠ তফসিলের অংশ 1-এর দফা 19 অনুযায়ী বাদ চাকরি হতে আয়ের 1/3 অংশ। চাকরি হতে আয়ের 1/3 অংশ কর অব্যাহত হিসাবে আমাদের বাদ দিতে হবে। তাহলে আমাদের আয় হচ্ছে 6,48,400। 6,48,400 1/3 অংশ মানে 1/3 অথবা 3 দ্বারা ভাগ করব। তাহলে আমাদের আসবে হচ্ছে 2,16,133 টাকা অথবা 4,50,000 টাকা। তাহলে এই 4,50,000 টাকা এবং 2,33,133 টাকা, 2,16,133 টাকা, এই দুইটার মধ্যে কম্পেয়ার করব আমরা। কম্পেয়ার করে যেটা কম হবে এটা আমরা ফাইনাল করে লিখবো। তাহলে আমাদের কম হচ্ছে 2,16,133 টাকা, লিখবো আমরা 2,16,133 টাকা বসাবো এখানে। 2,16,133 টাকা। তাহলে আমরা লিখবো 2,16,133 টাকা। উপর থেকে বাদ দিব, বাদ দিয়ে 2,16,133 টাকা। তাহলে 2,16,133 টাকা উপর থেকে আমরা বিয়োগ করব। বিয়োগ করে আমাদের যেটা হবে
এটাই আমাদের হবে মোট যেটা হবে এটাই হলো আমাদের করযোগ্য আয়। তাহলে আমাদের করযোগ্য আয়ের পরিমাণ হবে কত টাকা? তাহলে আমরা এটা বিয়োগ করি। বিয়োগ করে হচ্ছে আমাদের কত থেকে এখানে বিয়োগ করবো হলো আমরা, এখানে আমাদের হবে 2,16,000, 2,16,133 টাকা। তাহলে আমরা উপর থেকে বিয়োগ করব, উপরে আমাদের রয়েছে হচ্ছে 6 লক্ষ, উপর থেকে আমরা বিয়োগ দিব। উপরে আমাদের বিয়োগ, উপরে আমাদের টাকা রয়েছে 6,48,400। 6,48,400 মাইনাস 2,16,133। তাহলে আমাদের আহ, হবে 4,32,267, অর্থাৎ যোগফল ঠিক আছে 4,32,167 টাকা। এবার আমরা জীবন বীমা প্রিমিয়াম, এবার আমরা বিনিয়োগজনিত কর রিয়াতের পরিমাণ নির্ণয় করব। তাহলে বিনিয়োগজনিত কর রিয়াতের পরিমাণ নির্ণয় করার জন্য আমাদের বিনিয়োগের কিছু তথ্য রয়েছে। 1 নম্বরে রয়েছে পারিবারিক খরচ। এই পারিবারিক খরচটা আমাদের অনুমোদনযোগ্য খরচ নয়, এজন্য এটা আমাদের বিনিয়োগ ভাতার অন্তর্ভুক্ত হবে না। জীবন বীমা সালামি, বীমা সালামিটা আমাদের বিনিয়োগ ভাতায় অন্তর্ভুক্ত হবে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল অনুমোদনযোগ্য খরচ নয়, এজন্য এটা আমাদের বিনিয়োগ ভাতায় অন্তর্ভুক্ত হবে না। তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয়, তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয় বিনিয়োগ ভাতায় অন্তর্ভুক্ত হবে। অতালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয়, এটি আমাদের অনুমোদনযোগ্য নয়, এটা বিনিয়োগ ভাতায় অন্তর্ভুক্ত হবে না। দান অনুমোদনযোগ্য খরচ নয়, এজন্য বিনিয়োগ ভাতায় অন্তর্ভুক্ত হবে না। বই ক্রয় অনুমোদনযোগ্য খরচ নয়, এজন্য বিনিয়োগ ভাতায় অন্তর্ভুক্ত হবে না। ফার্স্ট স্কিমে জমা, এটাও আমাদের অনুমোদনযোগ্য খরচ নয়, এজন্য বিনিয়োগ ভাতায় অন্তর্ভুক্ত হবে না। ডিপোজিট পেনশন স্কিমে জমা, এটা আমাদের বিনিয়োগ ভাতায় অন্তর্ভুক্ত হবে। এবং উপরে থেকে আমাদের অনুমোদিত ভবিষ্যৎ তহবিল এ দান, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের দান যে টাকা আছে তার দ্বিগুণ বসাইতে হবে, কারণ এখানে বিনিয়োগ ভাতায় কিছু নিয়োগকর্তা দিবে এবং কিছু মালিক দিবে, এখানে টাকাটা দ্বিগুণ হবে। তাহলে আমাদের বিনিয়োগ ভাতার ভিতরে আসবে জীবন বীমা প্রিমিয়াম, তালিকাভুক্ত কোম্পানি শেয়ার ক্রয়, ডিপোজিট পেনশন স্কিমে জমা। ডিপোজিট পেনশন স্কিমে জমা আমাদের এখানে দেওয়া আছে মাসিক 15,000 টাকা, কিন্তু আমরা রাখতে পারবো হলো সর্বোচ্চ মাসিক 10,000 টাকা। আমরা তাহলে বিনিয়োগ ভাতার নিয়মটা আরেকটু ক্লিয়ার করি, দেখেন। আমরা এভাবে লিখবো, বিনিয়োগ জনিত কর রিয়াতের পরিমাণ নির্ণয়। লিখবো জীবন বীমা প্রিমিয়াম, জীবন বীমা প্রিমিয়াম আমাদের রয়েছে 50,000 টাকা। এটা আমরা লিখবো জীবন বীমা প্রিমিয়াম 50,000 টাকা। সর্বোচ্চ সীমা, সর্বোচ্চ সীমা বীমা মূল্যের 10%। তাহলে বীমা মূল্যের 10%, তাহলে বীমা মূল্য রয়েছে আমাদের 4 লক্ষ টাকা, এটা 10% লিখবো। 4 লক্ষ টাকা 10% লিখলে আমাদের হবে 40,000 টাকা। এই দুইটার ভিতরে যেটা ছোট হবে এটা লিখবো আমরা জীবন বীমা প্রিমিয়াম ছোটটি। তাহলে এই দুইটার মধ্যে ছোট হচ্ছে আমাদের 4 লক্ষ টাকা 40,000, তাহলে আমরা এখানে লিখবো 40,000 টাকা। তালিকাভুক্ত কোম্পানি শেয়ার ক্রয়, তালিকাভুক্ত কোম্পানি শেয়ার ক্রয় আমরা সরাসরি দিয়ে দিব। তালিকাভুক্ত কোম্পানি শেয়ার ক্রয় আমাদের রয়েছে 20,000 টাকা, 20,000 টাকা আমরা সরাসরি লিখবো। তারপরে আমাদের রয়েছে হচ্ছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের কর্মী ও নিয়োগকর্তার দান। কর্মী ও নিয়োগকর্তার দান আগে ছিল আমাদের বেতন খাতের ভিতরে 19,400 টাকা। তাহলে আমরা বেতন খাতের ভিতরে যে টাকা ছিল তার ডাবল এখানে নিয়ে আসবো। আমাদের এইখানে উপরে এই যে চাকরি হতে আয়, চাকরি হতে আয়ের মধ্যে আমাদের অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে ছিল হচ্ছে 29,400 টাকা। এই এন্ট্রিটাই আমাদের বিনিয়োগ ভাতায় দ্বিগুণ করে বসাইতে হবে। তাহলে 29,400 গুণন 2। তারপর লিখবো ডিপোজিট পেনশন স্কিমে জমা। ডিপোজিট পেনশন স্কিমে জমা বলছে মাসিক 15,000 টাকা, তাহলে 15,000 গুণন 12, 1,80,000 টাকা। সর্বোচ্চ সীমা, সর্বোচ্চ সীমা বার্ষিক 1,20,000 টাকা। 1,20,000 টাকার বেশি ডিপোজিট পেনশন স্কিমে বার্ষিক জমা রাখা যাবে না।
তাহলে আমাদের লিখতে হবে ডিপোজিট পেনশন স্কিমের জমা 1,80,000, আর সর্বোচ্চ সীমা 1,20,000। অতএব ডিপোজিট পেনশন স্কিমের জমা ছোটটি। তাহলে আমাদের এখানে যদি ডিপোজিট পেনশন স্কিমের জমা 80,000 হইতো, তাহলে নিচেও আমরা লিখতাম বার্ষিক সর্বোচ্চ সীমা হচ্ছে 1,00,000। অতএব ডিপোজিট পেনশন স্কিমের জমা 80,000, এভাবে 80,000 বসাইতাম তখন, যদি আমাদের 80,000 থাকতো। অর্থাৎ এই দুইটার ভিতরে, দুইটার মধ্যে যেটা ছোট হবে এটাই আমাদের হচ্ছে ডিপোজিট পেনশন স্কিমে জমা হিসাবে প্রদান করতে হবে। এবার আমরা যোগ করব। যোগ করে আমাদের হবে মোট বিনিয়োগ। বিনিয়োগের উপরে বাদ দিব কর রিয়াতের সীমা। কর রিয়াতের সীমা আমরা এই এন্ট্রি গুলো একটু মুখস্থ করে রাখবো। সব অঙ্কে আমাদের সেম হবে। কর অব্যাহত প্রাপ্ত আয় হ্রাসকৃত কর হার প্রযোজ্য এইরূপ আয়, ন্যূনতম কর প্রযোজ্য এইরূপ আয় বাদ দিয়ে পরিগণিত মোট আয়ের 3%। তাহলে আমাদের এখানে মোট আয় আমরা বের করছিলাম 4,32,267। এর থেকে আমাদের কর অব্যাহতি প্রাপ্তি আয়, কর অব্যাহত প্রাপ্ত আয় আমাদের এই অঙ্কে একটা এন্ট্রি রয়েছে। এটি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান 10,000 টাকা। কর অব্যাহত প্রাপ্ত দান বলতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান 10,000। তাহলে আমরা এই এন্ট্রিটা 10,000 এখান থেকে বাদ দিব। বাদ দিয়ে 3% ধরবো। যে টাকা হবে টাকা এখানে বসাবো। কোনো আয় বর্ষের ষষ্ঠ তফসিলের অংশ 3 অনুসারে করদাতার মোট আয় ও ব্যয়ের পরিমাণের উপরে 15%, অর্থাৎ বিনিয়োগ ভাতার উপরে 15%। বিনিয়োগ ভাতা 2,38,800 গুণন 15%, 35,820 টাকা লিখবো আমরা। এরপরে সর্বোচ্চ সীমা, এটা আমাদের নিয়ম, সর্বোচ্চ সীমা আমাদের আসবে হচ্ছে 10,00,000 টাকা। তাহলে এই তিনটার ভিতরে যেটা ছোট হবে এটাই হচ্ছে আমাদের কর রেয়াতযোগ্য সীমা। তাহলে তিনটার মধ্যে ছোট হচ্ছে 12,668 টাকা। আমরা এখানে বসে দিব 12,668 টাকা। এভাবে আমরা অঙ্কটি কমপ্লিট করব। তারপরে কর দায় নির্ণয়। তাহলে কর দায় নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেহেতু কর দায় নির্ণয়ের ক্ষেত্রে আমরা শিখছিলাম আমাদের যে কর দায় আছে এটা হচ্ছে মহিলা করদাতা। তাহলে আমরা প্রথমে কর দায় নির্ণয়ের জন্য একটি ছক দিব। কর দায় নির্ণয় বিবরণ, করের হার, করের পরিমাণ। আমরা প্রথমে লিখব মোট করযোগ্য আয় এত টাকা। এর থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল 10,000 টাকা বাদ দিব, অর্থাৎ কর অব্যাহতিপ্রাপ্ত আয়টা বাদ দিব। বাদ দেওয়ার পর যেটা থাকবে এটাই করযোগ্য আয়। যেহেতু আমাদের এই করদাতা একজন মহিলা করদাতা, আমরা নিয়মে পড়েছিলাম মহিলা করদাতা ক্ষেত্রে 4,00,000, প্রথম 4,00,000 টাকার উপরে 0%। তাহলে আমরা লিখবো 4,00,000 গুণন 0% সমান সমান 0। তাহলে এর পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের 1,00,000 টাকা। তাহলে আমাদের মোট আয় 4,32,000। এখান থেকে যদি আমরা 4,00,000 টাকা বাদ দিই তাহলে আমাদের অবশিষ্ট থাকতেছে হচ্ছে 32,267 টাকা। তাহলে আমাদের 32,267 এই 1,00,000 থেকে ছোট, অতএব আমাদের আর পরবর্তী স্টেপ দেওয়া যাবে না, আমাদের লিখতে হবে অবশিষ্ট। তাহলে আমরা লিখবো অবশিষ্ট 32,267 টাকার উপরে 5% এত টাকা। যোগফল লিখবো মোট কর দায়। কর রেয়াতের পরিমাণ, কর রেয়াতের পরিমাণ আমরা বের করছি 12,000 এত টাকা। বাদ দিলে আমাদের ঋণাত্মক মান আসবে। আমাদের ঋণাত্মক হয় আর ধনাত্মক হয় আমাদের যদি 3,000 টাকার নিচে আসে তাহলে আমাদের ন্যূনতম কর দিতে হবে 3,000 টাকা। যদি করদাতা, এখানে বলা হয়েছে যদি করদাতা সিটি কর্পোরেশনের বাইরে বসবাস করে। যদি করদাতা ঢাকা বা চট্টগ্রামে বসবাস করে তাহলে ন্যূনতম কর দিতে হবে 5,000 টাকা। যদি করদাতা সিটি কর্পোরেশনের মধ্যে বসবাস করে তাহলে ন্যূনতম কর হবে 4,000 টাকা। সিটি কর্পোরেশনের বাইরে অবস্থান করলে কর হবে 3,000 টাকা। তাহলে আমরা যে কোনো, আমাদের কোশ্চেনে বলা না থাকলে আমরা যে কোনো একটি ধরে নিতে পারি। আমাদের যদি, আমরা যদি সিটি কর্পোরেশনের ঢাকা এবং চট্টগ্রাম ধরে নিই তাহলে আমাদের 5,000 টাকার কম হলে দিতে হবে সর্বনিম্ন 5,000 টাকা।
যদি আমরা সিটি কর্পোরেশনের মধ্যে ধরে নিই, তাহলে আমাদের 4,000 টাকার কম হলে সর্বনিম্ন 4,000 টাকা দিতে হবে। তারপরে সিটি কর্পোরেশনের বাইরে হলে আমাদের হবে 3,000 টাকা। ধরে নেওয়া হলো তিনি সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এলাকায় বসবাস করেন, তাই তার ন্যূনতম কর হবে 3,000 টাকা। তারপরে ধরে নেওয়া হলো একটি ইট করদাতার বেতন বৃদ্ধির পূর্বে, বেতন বৃদ্ধির পূর্বে ছিল 24,000, আরেকটি ইট হচ্ছে বেতন বৃদ্ধির পরে, এজন্য আমরা একটি দিছি 24,000, আরেকটি বোনাস দিছি হচ্ছে 25,000 টাকা। আয়কর আইন 2023 অনুসারে 2500 সিসি পর্যন্ত গাড়ি দেওয়া হলে মাসিক 10,000 টাকা চাকরি খাতের আয় হিসাবে গণ্য করতে হবে। আচ্ছা, 2500 সিসি পর্যন্ত গাড়ি থাকলে, 2500 সিসি বা এর কম থাকলে মাসিক 10,000 টাকা, গাড়ির ক্ষেত্রে মাসিক 10,000 টাকা কাউন্ট করতে হবে। 2500 সিসির উপরে হলে 25,000 টাকা ধরতে হবে। এখানে ধরে নেওয়া হলো মোটর গাড়ি 2500 সিসির কম, এজন্য এই অঙ্কে আমরা প্রতি মাসে 10,000 টাকা নিছি। যদি আমরা 2500 সিসির বেশি ধরে নিই, তাহলে প্রতি মাসে 25,000 টাকা দিতে পারি। পারিবারিক ব্যয়, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান, তালিকা অতালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয়, তারপরে দান, বই ক্রয়, হজ স্কিমে জমা অনুমোদনযোগ্য খরচ নয়, তাই বিনিয়োগ ভাতায় অন্তর্ভুক্ত হবে না। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন। এখানে সমস্যাগুলো সলভ করে দেওয়া হবে। বিনিয়োগ ভাতার বহির্ভূত দফা, এদের এখান থেকে আপনারা পড়ে নিতে পারেন বিনিয়োগ ভাতার বহির্ভূত দফা সমূহ।